1905 লাস্ট ক্লাস আমাদের 1905 পর্যন্ত, মানে বঙ্গভঙ্গ, বেঙ্গল পার্টিশন, এই পর্যন্ত লাস্ট আমি থেমেছিলাম মনে হয়। তো এরপরে 1905 এর পরে ভারতবর্ষের মানে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম কোন দিকে এগোচ্ছে আজকে আমরা সেটা দেখবো। 1907 সালের পরে, 1900 ধরতে পারো 1902 সালের পর থেকে আমি আগের থেকে একটু স্টার্ট করবো, স্টার্ট করে মোটামুটি 1911-12 সাল পর্যন্ত আমি আজকে যাবো। তাহলে এই সময়টাতে বিশেষ করে কি ঘটনা ঘটছিল, দেখো একটা ফেজ 1985 এর পর থেকে কংগ্রেসের একটা ফেজ আছে, ন্যাশনাল কংগ্রেস, আইএনসির একটা ফেজ চলছে। এবার আইএনসির মডারেট ফেজ থেকে অনেককে মুখ ঘুরিয়ে নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি 1900 এর পর থেকে, 1900 এর পর থেকে কেন বলবো, তার আগের থেকেও কিছু কিছু লিডার নতুন তৈরি হচ্ছে, নতুন ভাবধারার লিডার তৈরি হচ্ছে। যেমন তার মধ্যে উল্লেখযোগ্য নাম যদি আমি বলি, অরবিন্দ ঘোষ, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, এরা বিভিন্ন জায়গায়, অরবিন্দ ঘোষ কলকাতা ওয়েস্ট বেঙ্গলটাকে দেখছে, বাল গঙ্গাধর তিলক মারাঠা দেখছে, এবং লালা লাজপত রায় পাঞ্জাব, লালা লাজপত রায় অজিত সিং পাঞ্জাবটাকে দেখছে। এবং এবং এইভাবে তারা সমগ্র দেশে একটা বিপ্লববাদ মানে সশস্ত্র বিপ্লববাদ যে তৈরি হচ্ছে মনের, মানে ভিতরে তৈরি হচ্ছে, তার কিন্তু একটা আভাস আমরা পাচ্ছি। সেটা হচ্ছে 1984-1985 যখন বাল গঙ্গাধর তিলককে 1994 কে যখন আমরা দেখছি বাল গঙ্গাধর তিলক শিবাজি উৎসব করছে, গণপতি উৎসব করছে, তো সেই টাইমটাতে দাঁড়িয়ে আমাদের কাছে একটা জিনিস পরিষ্কার যে আমরা সশস্ত্র বিপ্লবের দিকে এগোচ্ছি। আইডিওলজিক্যাল চেঞ্জেস কিসের মাধ্যমে আসছে? আইডিওলজিক্যাল চেঞ্জেস আসছে, কংগ্রেসের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে, কংগ্রেসের মধ্যে একটা দল তৈরি হচ্ছে যে দলটা চাইছে যে না, এরকম ভাবে হয়তো শুধুমাত্র পেটিশন অ্যান্ড মানে শুধু হাত পেতে রাজনীতি, ভিক্ষাবৃত্তির রাজনীতি, অনেকবার আমি বলেছি ভিক্ষাবৃত্তির রাজনীতি, রমেশ চন্দ্র দত্ত বলেছে, ভিক্ষাবৃত্তির রাজনীতি থেকে বাইরে বেরিয়ে এসে একটা কিছু করার দরকার হচ্ছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে 1900 সাল থেকে শুরু করে 1900 সাল বা তার পরবর্তী সাল, ওই সময়টাতে যখন এই জিনিসগুলো আবার আসছে, এই জিনিসগুলো আবার উঠে আসছে যে কার্জন বঙ্গভঙ্গ করছে, মানে 1905 আমরা বঙ্গভঙ্গ দেখছি, অপ্রেসিভ পলিসিস গুলো চলতেই থাকছে বিভিন্ন কারণে। আমরা দেখছি, আমরা নাটু ব্রাদার্সকে দেখছি উইদাউট ট্রায়ালে পাঠাচ্ছে, চাপেকার ব্রাদার্সকে দেখছি এদিকে অ্যারেস্ট হতে। তো তার মধ্যে আরেকটা সমস্যা যেটা দেখা দিচ্ছে, 1996 থেকে 1896 থেকে 1900 পর্যন্ত দুর্ভিক্ষ, প্লেগ ভয়াবহ রূপ নিচ্ছে বাংলা, মহারাষ্ট্র, তারপর তোমার বম্বে, সাউথের দিকে বিভিন্ন রকম ভাবে, মানে চারিদিকে দুর্ভিক্ষ, অনাহার, ব্রিটিশদের নীতির মধ্যে ম্যাক্সিমাম অপ্রেসিভ নীতি, ব্রিটিশদের ইন্ডিয়াকে শাসন করার থেকে বেশি লক্ষ্য হচ্ছে বিজনেস কিভাবে করব ইন্ডিয়াতে, এবং বাংলার সম্পদকে বা ভারতবর্ষের সম্পদকে কিভাবে বাইরে নিয়ে যাব, সেই ধরনের যে টেন্ডেন্সি, সেটা আমরা পাচ্ছি দাদাভাই নওরোজির আনব্রিটিশ রুল, আনব্রিটিশ পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া, এই বই থেকে আমরা সেটা পাচ্ছি। রমেশ চন্দ্র দত্ত লিখছে, ইকোনমিক্সের বই লিখছেন তিনি, সেখানে ইকোনমিক্যাল প্রবলেমস গুলো তুলে ধরছে। তো এই সমগ্র মানে পুরোপুরি একটা যে ব্লান্ডার টাইম ওই টাইমে তৈরি হচ্ছে, সেই টাইমের মধ্যে কি হচ্ছে, স্টুডেন্টসরা একদিকে যেমন এইদিকে মডারেটস অ্যান্ড তোমার এক্সট্রিমিজমের একটা ধারা আমরা দেখতে পাচ্ছি, তার সঙ্গে দেখতে পাচ্ছি স্টুডেন্টসদের মধ্যে একটা আপলিফটিং, কিন্তু স্টুডেন্টসদের মধ্যে একটা বিপ্লববাদ, একটা জাতীয়তাবাদ, একটা ন্যাশনালিজম আমরা কিন্তু এদিক থেকে দেখতে পাচ্ছি, স্টুডেন্টদের মধ্যে দেখতে পাচ্ছি। এই স্টুডেন্টদের মধ্যে যেহেতু এই জিনিসগুলো আসছে, এবং এই জিনিসগুলো স্টুডেন্টদের মধ্যে আসছে কেন না, অরবিন্দ ঘোষ, বাল গঙ্গাধর তিলক এরা আলাদা ফ্রন্টে এসে, জাতীয় কংগ্রেসের বাইরে বেরিয়েও আলাদা ফ্রন্টে এসে এরা এক্সট্রিমিজমকে একটু এগিয়ে নিয়ে আনার চেষ্টা করছে ভারতীয় রাজনীতিতে। তো ভারতীয় রাজনীতিতে ওই রকম সময় আমরা যেমন দেখছি যে এইখানে ইয়ে হচ্ছে, তো এদের মেন সেন্টার পয়েন্ট ছিল এক তো ছিল বাংলা। বাংলা যেমন আজকের বাংলা আর তখনকার বাংলা ছিল, মানে যদি বিপ্লববাদ বা জাতীয়তাবাদ, জাগরণ যদি বলি, নবজাগরণ যদি বলি, বা রেনেসাঁস যদি বলি, সেটা তো রাজা রামমোহন রায়ের সময় থেকে বাংলাতে, সেটাও বাংলাতে। তো যত ম্যাক্সিমাম বিপ্লববাদ সেটা বাংলা থেকে, বিপ্লবী বলো, বিপ্লববাদ বলো, জাতীয়তাবোধ বাংলা থেকে উঠে এসেছিল। যে বাংলা আজকের দিনে দাঁড়িয়ে যে বাংলা সব থেকে পিছিয়ে থাকে যেসব জিনিসে, মানে আজকে যদি আমাদের একটা যে কোনো রকমের বিচার চাইতে হয়, বা কোনো রকমের যদি আমরা
সঠিক আইনের পথে যাওয়ার চেষ্টা করি, তাহলে বাংলা সবার থেকে দেখবো আমরা পিছিয়ে রয়েছি। যদি ইন্ডেক্সে সারা ভারতবর্ষের ইন্ডেক্স যদি ধরি, পৃথিবীর ইন্ডেক্স তো ছেড়েই দাও, স্ট্যাটিস্টিক্স ছেড়েই দাও, সেখানে ভারতবর্ষ সব দিক দিয়ে পিছিয়ে। তো সারা ভারতবর্ষের মধ্যে যদি সব দিক দিয়ে আমরা পিছিয়ে দেখি, যদি রাজনৈতিক দিক দিয়ে বলি বা আইনগত দিক দিয়ে বলি, প্রশাসনিক দিক দিয়ে বলি, অ্যাডমিনিস্ট্রেশনের দিক দিয়ে বলি, নারী নির্যাতন, শিক্ষা, দুর্নীতির দিক দিয়ে বলি, তাহলে পশ্চিমবঙ্গ হয়তো লাস্টের দিক দিয়ে উপরের দিকে, লাস্টের দিকের থেকে সব থেকে প্রথম স্থান থাকবে, বা দুই একটা এদিক ওদিক থাকবে, উপর দুই একটা উপর নিচে থাকবে। তো সেই জায়গায় বাংলা ছিল বিপ্লববাদের জনক, যদি আমরা বলি বিপ্লববাদ যেখান থেকে শুরু হয়েছে যদি আমরা বলি, তাহলে বাংলা ছিল কিন্তু তার মূল কেন্দ্র। এই বাংলায় দাঁড়িয়ে বা বাংলার ভিতর থেকে যে জাতীয়তাবাদ, যে বিপ্লববাদ উঠেছিল, সেটা সারা ভারতবর্ষে সেই ঢেউ, সেই ঢেউ বলো বা সেই তরঙ্গ, সেই সমস্ত কিছু, সেই ভাইব্রেশন, সেই ভাইবস সারা ভারত জুড়ে কিন্তু লেগেছিল। এবং এই বাংলাতেই ওই সময়টাতে কি হচ্ছে, ওই সময়টাতে বাংলাতে প্রথম অনুশীলন সমিতি আমরা দেখতে পাচ্ছি 1902 সালে বাংলায় অনুশীলন সমিতি দেখতে পাচ্ছি। অনুশীলন সমিতিতে আমরা দুজন লিডারকে আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রমথনাথ মিত্রকে দেখতে পাচ্ছি, যে অনুশীলন সমিতির প্রধান, যাকে বলা হয় প্রতিষ্ঠাতা অনুশীলন সমিতির। আমরা বারিন ঘোষকে দেখতে পাচ্ছি, অরবিন্দ ঘোষের ভাই বারিন ঘোষ। আমরা যতীন্দ্রনাথ ব্যানার্জিকে আমরা দেখতে পাচ্ছি, যে ছিলেন যারা এই অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন। এইবারে এই অনুশীলন সমিতি শুধুমাত্র যে ভারতবর্ষে বা বাংলায় শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে সীমিত রয়েছে সেরকম নয়, এরা কাজ করছে বাইরে। এরা ঢাকা অনুশীলন সমিতি, পুলিন বিহারী দাস ঢাকা অনুশীলনী সমিতি, ঢাকা অনুশীলন সমিতি তৈরি করছে। ঢাকা অনুশীলন সমিতিতে কি হচ্ছে, ঢাকা অনুশীলন সমিতিতে সেখানে দেখা যাচ্ছে উইদিন 2 ইয়ার্স আমরা দেখতে পাচ্ছি 500 আলাদা অর্গানাইজেশন তৈরি হয়েছে ঢাকা অনুশীলন সমিতির আন্ডারে। তো এই যে ডেভেলপমেন্টস গুলো, অনুশীলন সমিতি মিদনাপুরে, অনুশীলন সমিতি কলকাতায় যেরকম প্রমথনাথ মিত্র চালাচ্ছে, মিদনাপুরে চালাচ্ছে জ্ঞানেন্দ্রনাথ বসু চালাচ্ছে মিদনাপুরের দিকে দাঁড়িয়ে। সুতরাং সারা বাংলা জুড়ে একটা আগুন কিন্তু সেই সময় জ্বলছে। এপ্রিল 1906 সালে যুগান্তর পত্রিকা, যেটা যুগান্তর দল, সেই যুগান্তর দল থেকেই যুগান্তর পত্রিকা, বা যুগান্তর পত্রিকা থেকে যুগান্তর দল, কারা তৈরি করছে না, বারিন ঘোষ আর ভূপেন্দ্রনাথ দত্ত, এই দুইজন মিলে 1906 আমরা দেখতে পাচ্ছি যুগান্তরের আবির্ভাব দেখতে পাচ্ছি। দ্যাট মিনস যুগান্তরের আবির্ভাব বারিন ঘোষ, আমি যতগুলো নাম বলছি, বারিন ঘোষ বলছি, ভূপেন্দ্রনাথ দত্ত বলছি, ওই সময়ের কানাইলাল দত্ত কথা বলছি আমরা, প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বসু, সব তো একই টাইম পিরিয়ডের। মানে বিপ্লববাদ স্টুডেন্টসদের মনে, ছাত্রদের মনে একটা গভীরভাবে দানা বাঁধছে, এবং তারা অপ্রেসিভ পলিসি, দ্যাট মিনস ব্রিটিশদের বিরুদ্ধে তারা শুধুমাত্র এইটুকুতে থেমে নেই যে কংগ্রেস কি করছে, কংগ্রেস কোন দিকে এগোচ্ছে, তারা ভাবছে নিজেদের মতো জাতীয়তাবাদ বা বিপ্লববাদকে এগিয়ে নেওয়ার জন্য। দুঃখ তখনই হয় যখন আমি কোনো বইতে দেখি, যে বইতে বিভিন্ন বড় বড় বই, মানে বিভিন্ন বড় বড় রাইটারের বইতে আমি যখন দেখি যে এই জিনিসটাকে তারা সন্ত্রাসবাদ বলে বইতে লেখা হচ্ছে। এটা আমাদের এখনকার দিনে, এখন আমাদের দাঁড়িয়ে, তখন লিখেছে তখন ঠিক আছে, তখন ব্রিটিশ প্রভাবিত, এখনো যদি আমরা ব্রিটিশ প্রভাবিত, আমরা শুধুমাত্র মুঘল শাসনকালকেই আমরা শুধুমাত্র দেখি যে সব থেকে ভয়ের ব্যাপার, কিন্তু ব্রিটিশ শাসনাধীন আমরা এখনো রয়েছি। তার কারণ ব্রিটিশরা যে জিনিস দিয়ে গেছে, যেমন ব্রিটিশদের নামের আগে লর্ড দিয়ে গেছে, স্যার দিয়ে গেছে, সেগুলো এখনো আমরা যেরকম ভাবে বইয়ে নিয়ে বেড়াচ্ছি, ঠিক সেরকম ভাবেই বিপ্লববাদকে, জাতীয়তাবাদকে বইয়ের ভাষায় সন্ত্রাসবাদ বা জঙ্গি আন্দোলন, এদেরকে জঙ্গি বলা হচ্ছে, সন্ত্রাসী বলা হচ্ছে। প্রফুল্ল চাকিকে, ক্ষুদিরাম বোসকে, বারিন ঘোষকে, কানাইলাল দত্তকে কিছু কিছু বইতে জঙ্গি, সন্ত্রাসী বলে অভিভাবন করা হচ্ছে। তাহলে আমরা এখনো পর্যন্ত আমাদের মেন্টালিটি কোন জায়গাতে আমরা নিয়ে রেখেছি সেটা ভাববার বিষয়, সেটা সিলেবাসের, সেটা বিভিন্ন রাইটার্সদের ভাববার বিষয়, আমাদের শিক্ষা কমিশনের ভাবার বিষয়, যে আমরা আমাদের জেনারেশনকে আমরা নেক্সট কি দিয়ে যাচ্ছি। সুতরাং এইভাবে তৈরি হচ্ছে। 1906 সালে যুগান্তর যখন থেকে তৈরি হচ্ছে, তারপরের থেকে বিপ্লববাদ যেন একটা আলাদা মাত্রা নিচ্ছে। শুধু এখানে নয়, আমরা মহারাষ্ট্রে দেখবো, আমরা পাঞ্জাবে দেখবো, আমরা বাংলায় দেখছি, যেমন যখন মহারাষ্ট্র দেখবো, পাঞ্জাবেও দেখবো। 1906 সালে বরিশাল কনফারেন্স হচ্ছে, বরিশাল কনফারেন্স, এটা একটা খুব বড় ঘটনা ছিল ওই সময়কার বরিশাল কনফারেন্স, যেখানে মানে বলা হয়েছিল, যেখানে বরিশাল কনফারেন্সে তোমার আহ্বান জানানো হয়েছিল যে যদি 30 কোটি, যদি তখন আমাদের ভারতবর্ষে 30 কোটি লোক যদি 60 কোটি হাত তোলে, তখনকার সব থেকে বড়, ওই সময় সব থেকে বড় স্লোগান এটাকে ধরা হয়েছিল, 30 কোটি লোক যদি 60 কোটি হাত উপরের দিকে তোলে, তাহলে ব্রিটিশ সাম্রাজ্যকে হাঁটাতে আমাদের বেশি সময় লাগবে না। এই স্লোগান দেওয়ার পর সেইখানে পিকেটিং, সেখানেকার স্বদেশী আন্দোলনের, স্বদেশী বয়কট, স্বদেশী মানে
তারপর স্বদেশী মুভমেন্ট যেটা সেই সময় হচ্ছে, সেই মুভমেন্ট এমন ব্যাপকভাবে ছড়িয়েছিল যে মাস অ্যারেস্ট করতে হয়েছিল, ব্রিটিশদের স্টুডেন্টদেরকে মাস অ্যারেস্ট করা হয়েছিল। এবং শুধুমাত্র অ্যারেস্ট নয়, তাদের উপরে লাঠিচার্জ, তাদের উপরে অত্যাচার করা, বাড়ির ভিতর থেকে বের করে নিয়ে এসে অত্যাচার করা, স্কুল কলেজ থেকে বের করে নিয়ে অত্যাচার করা, স্কুল কলেজে ভর্তি না হতে দেওয়া, বাইরে মানে স্কুল কলেজ থেকে রাস্ট্রিকেট করা, বিভিন্ন রকম ভাবে অপ্রেসিভ সেই সময় নীতি কিন্তু সেই সময় ব্রিটিশরা সেই সময় চালিয়েছিল। এই বরিশাল কনফারেন্স, এবং এই বরিশাল কনফারেন্সটা তখনকার একটা উল্লেখযোগ্য ঘটনা, যেটা অনেক জায়গাতেই পাওয়া যায় না বা অনেকেই বলে না। বরিশাল কনফারেন্সটা কিন্তু বাংলার তো সেই সময় একটা অন্যতম ঘটনা। 1907 সালে আমরা দেখছি তারপরে শুরু হচ্ছে এইবার শুরু হচ্ছে বিভিন্নভাবে মানুষকে, মানে 1906 দেখছি যুগান্তর থেকে অনুশীলন সমিতির থেকে যুগান্তর থেকে কিভাবে বিপ্লবীরা আস্তে আস্তে বেরোচ্ছে, এবং বিপ্লবীরা আস্তে আস্তে বেরোচ্ছে, এবং তারা এবার একদম ঠিক করে নিয়েছে যারা এর মধ্যে জড়িত রয়েছে, যে ব্রিটিশরা জড়িত রয়েছে, আমরা তাদেরকে সশস্ত্রভাবে আমরা তাদের উপরে হামলা চালাবো এবং তাদেরকে হত্যা করবো। এবং সেই উদ্দেশ্যে মার্ডার অ্যাটেম্প্ট করা হচ্ছে কাকে? মার্ডার অ্যাটেম্প্ট করা হচ্ছে টু স্যার ফুল্লারকে, যে ইস্ট বেঙ্গলের লেফটেন্যান্ট গভর্নর ছিল। কত খ্রিস্টাব্দে? 1907 খ্রিস্টাব্দে। 1907 খ্রিস্টাব্দে তাকে মার্ডার অ্যাটেম্প্ট করা হচ্ছে যুগান্তরের দ্বারা। 1907 সালে আরেকটা ডিসেম্বরে আরেকটা ঘটনা, অ্যান্ড্রু ফ্রেজারকে মারার ঘটনা ঘটছে, চেষ্টা করা হচ্ছে কিভাবে না, ট্রেন ডিরেলমেন্ট করে। ট্রেনে যাচ্ছিলেন, ট্রেনকে মানে ডিরেলমেন্ট, দ্যাট মিন্স ট্রেনের দুর্ঘটনা ঘটিয়ে তাদেরকে মারার চেষ্টা চলছে। 1907 খ্রিস্টাব্দের ডিসেম্বর সালের ঘটনা। 1908 আমরা জানি, 1908 কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করেন কে? শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি। ডিটেলস ঘটনা কি সেটা আমি ডিটেলস আলোচনা করবো, এটা 10-15 মিনিটের একটা ডিটেলস আলোচনা আমি আলাদা করে করবো, কারণ পুরো ডিটেলসটা খুব মানে গায়ে কাটা দেওয়ার মতো একটা ঘটনা। তো শহীদ ক্ষুদিরাম বসুকে মুজাফফরপুর স্টেশন থেকে ধরে নেওয়া হয়, এবং প্রফুল্ল চাকি নিজে আত্মহত্যা করেন, যে পুলিশের হাতে ধরা দেবেন না বলে নিজে আত্মহত্যা করেন। তো তারা কিংসফোর্ডকে মারতে গেছিল, কিন্তু কিংসফোর্ডকে না মারতে পেরে সেখানকার দুজন ইংলিশ লেডির গাড়ির উপরে তারা বোম নিক্ষেপ করে, তার ফলে তারা একজন মারা যায় এবং একজন আহত হয়, কিন্তু কিংসফোর্ডের কিছু হয়নি। তো তারা চেষ্টা চালিয়েছিল, এইভাবে তারা চেষ্টা চালাচ্ছিল। এবং এই কিংসফোর্ডকে হত্যা করার পিছনে যে কেস, তাকে বলা হয় আলিপুর কনস্পিরেসি কেস। দেখেছো, আলিপুর কনস্পিরেসি কেস, এই ওয়ার্ড নিয়েও আমার কিন্তু প্রবল আপত্তি রয়েছে। আলিপুর কনস্পিরেসি কেস কেন হবে? কনস্পিরেসি কেস কেন বলবো এগুলোকে? এগুলো আমাদের বিপ্লবী আন্দোলন। একে অনেক সময় বলা হয়, এই জিনিসটাকেই বলা হয় মানিকতলা কেস, এবং মুরারিপুকুর কেসও বলা হয়ে থাকে আলিপুর কনস্পিরেসি কেসকে। আলিপুর কনস্পিরেসি কেসে কারা কারা জড়িত ছিল? অনুশীলন সমিতির সবাই, অরবিন্দ ঘোষ, বারীন্দ্রনাথ ঘোষ, এরা বোম তৈরি করার ট্রেনিং নেওয়া হয়েছিল, এবং অরবিন্দ ঘোষকে এবং বারীন ঘোষকে বোম তৈরি করার জন্য তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। তাদের হয়ে লড়েছিলেন চিত্তরঞ্জন দাস, যিনি পরবর্তীকালে সুভাষচন্দ্র বসুর প্রাথমিক গুরু হিসেবে ছিলেন। চিত্তরঞ্জন দাস, তিনি কিন্তু ব্যারিস্টার ছিলেন, এবং তিনি বারীন্দ্র ঘোষ ও অরবিন্দ ঘোষকে বাঁচিয়েছিলেন এই আলিপুর কনস্পিরেসি কেস থেকে। আমরা উল্লাসকর দত্তের নাম জানি, নাম পাই সেখানে, তাকে ডেথ পেনাল্টি দেওয়া হয়েছিল এই সেম কেসের জন্য, আলিপুর কেসের জন্য, কিন্তু পরবর্তীকালে ডেথ কেসটাকে সরিয়ে লাইফ ইমপ্রিজনমেন্ট এবং তাকে সেলুলার জেলে পাঠিয়ে দেওয়া হয় লাইফ ইমপ্রিজনমেন্ট করে। তারপর আমরা এই সময় 1909 সালে জানি আমরা মরলেমেন্টো রিফর্ম আসে। আরেকটা জিনিস, মানে এই সময়টাতে চলছিল যে এক্সট্রিমিজম আর হচ্ছে আমাদের চরমপন্থী এবং নরমপন্থী দল, ঠিক আছে, চরমপন্থী এবং নরমপন্থী দল, যে মডারেটস এবং এক্সট্রিমিস্ট, এই দুটো দলের মধ্যে একটা বিভেদ কিন্তু আমরা পাচ্ছি। এবং এই বিভেদটা যেদিন হয় সেটা হচ্ছে 1907 সাল। 1907 সালে সুরাত স্প্লিট। এই 1907 সালে বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, এদের সঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে একটা তুমুল ঝামেলা হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসে যারা নরমপন্থী ছিলেন, যেমন গোপাল কৃষ্ণ গোখলে বা মদন মোহন মালবিয়া, যারা ছিলেন নরমপন্থী, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, তাদের সঙ্গে কিন্তু চরমপন্থী যারা আন্দোলনকারী, তাদের মধ্যে বিবাদ বাধে, এবং একেই বলা হয় ফেমাস সুরাত স্প্লিট। 1907-এ যেটা হয়েছিল, 1907-এর জাতীয় কংগ্রেসের অধিবেশন, রাসবিহারী ঘোষ যার প্রেসিডেন্ট ছিলেন, এবং সুরাতে হয়েছিল। কোথায় হয়েছিল? সুরাতে হয়েছিল। রাসবিহারী ঘোষ তার প্রেসিডেন্ট ছিলেন রাসবিহারী ঘোষ, নট রাসবিহারী বোস, এটা হচ্ছে রাসবিহারী ঘোষ। রাসবিহারী বোসের কথাও আসবো আমরা এরপরে। তো এখানে সুরাত স্প্লিট হয়, এবং এক্সট্রিমিজম আর মডারেটস, এই দুটো আলাদা আলাদা এন্টিটি কিন্তু এখান থেকেই বেরোয়। তার আগে 1906 সালে দাদাভাই নওরোজি, 1906 সালের একটা
1906 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ 1906 সালে দাদাভাই নওরোজি সেখান থেকে স্বরাজ দাবি করে বা স্বায়ত্ত শাসন দাবি করে। স্বায়ত্ত শাসন এবং স্বরাজের মধ্যে পার্থক্য কি? স্বরাজ মানে হচ্ছে পরবর্তীকালে আমরা যেটা স্বরাজ বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে পূর্ণ স্বরাজ, কিন্তু 1906 সালে যে স্বরাজ বলতে আমাদেরকে দাদাভাই নওরোজি যে থিওরি আমাদেরকে দিয়েছিলেন সেটা হচ্ছে স্বরাজ, দ্যাট মিনস ইন্ডিয়ার ভিতরে ব্রিটিশরা থাকবে, স্বায়ত্ত শাসন বা স্বরাজ, ব্রিটিশরা থাকবে কিন্তু ব্রিটিশদের সঙ্গে ইন্ডিয়ানসদেরও রাখতে হবে অ্যাসেম্বলিতে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তখন যে আইএলসি তৈরি হয়েছিল, লেজিসলেটিভ অ্যাসেম্বলি তৈরি হয়েছিল, সেই লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে লেজিসলেটিভ কাউন্সিল বলা হতো, লেজিসলেটিভ কাউন্সিলের ভিতরে ভারতীয়দের প্রতিনিধিত্ব থাকবে, ভারতীয় প্রতিনিধি থাকবে, এবং যেরকম ভাবে আয়ারল্যান্ড বা অন্য কান্ট্রিকে যেরকম ভাবে স্বায়ত্ত শাসনের আন্ডারে রাখা হয়েছে, ব্রিটিশ রয়েছে কিন্তু তার আন্ডারেই, ব্রিটিশদের আন্ডারেই আমাদের নিজেদের একটা সরকার গঠন হচ্ছে, সেই রকম একটা স্বায়ত্ত শাসন বা স্বরাজের দাবি তোলা হয়েছিল 1906 সালে। 1906 সালে দাদাভাই নওরোজি যেখানকার প্রেসিডেন্ট ছিলেন এবং ক্যালকাটায় অনুষ্ঠিত হয়েছিল এই অধিবেশন 1906 সালে। তো এই হচ্ছে প্রমিনেন্ট যে দুটো সময়ের 1906 1907। 1909 সালে হয়, 1909 সালে মরলেমেন্টো রিফর্ম হয়। 1909 সালে কি হয়? মরলেমেন্টো রিফর্ম। এই মরলেমেন্টো রিফর্ম ছিল আরেক ধরনের ক্যারেট। তখন ক্যারেট অ্যান্ড স্টিক পলিসিটা খুব ইম্পর্টেন্ট ছিল। ক্যারেট অ্যান্ড স্টিক পলিসি, জিনিসটা মনে রাখবে, ক্যারেট অ্যান্ড স্টিক পলিসি। ক্যারেট অ্যান্ড স্টিক পলিসিটা কি? যে কোনো সময় হঠাৎ করে ব্রিটিশরা এমন ছিল, ব্রিটিশদের অ্যাকচুয়ালি তো আমাদের বঙ্গভঙ্গ কেন করা হয়েছিল? বঙ্গভঙ্গ করা হয়েছিল মুসলিমদের সঙ্গে হিন্দুদের একটা বিরাট ক্লাশ বাঁধানোর জন্য, এবং সেটা তৈরি হয়েও গেছিল, তার বীজ বপন হয়ে গেছিল। কারণ যদি না হতো তাহলে 1908 সালে, 1908-এ কেন মুসলিম লীগ তৈরি হবে? 1908-এ কেন মুসলিম লীগ তৈরি হবে? তাহলে মুসলিম লীগ কেন আলাদাভাবে তৈরি হতে যাবে? মুসলিম লীগ তৈরি হওয়ার পিছনের সব থেকে বড় ভূমিকা ছিল কারজানের। কারজানের সব থেকে বড় ভূমিকা ছিল, এবং এটা বীজ বপন করা হয়েছিল 1900 সাল থেকে এর বীজ বপন করা শুরু হয়ে গেছিল। যবে থেকে প্রথম বঙ্গভঙ্গ করার ম্যাপিং চলছিল তখন থেকে ব্রিটিশ মানে মুসলিমদের একাংশকে বোঝানোর চেষ্টা চলছিল, এবং হিন্দু মুসলিমের যে বিভেদ, সেই বিভেদটাকে আরো গুরুতর করার চেষ্টা চালানো হচ্ছিল, যাতে এই ধরনের বিপ্লববাদ, কারণ তারা জানতো বেঙ্গল যদি না থাকে তাহলে ভারতবর্ষের বিপ্লববাদ আরো 100 বছর পিছিয়ে যাবে, কারণ যত রকমের যা কিছু জাতীয়তাবাদ বিপ্লববাদ উঠছিল, কোথা থেকে উঠছিল? বেঙ্গল থেকে উঠছিল, এবং বেঙ্গলকে তারা চেয়েছিল ওই জন্য দুই ভাগে ভাগ করে দেওয়া, স্প্লিট করা, ডিভাইড অ্যান্ড রুল পলিসি তারা এনেছিল ওই কারণে, এবং হিন্দু মুসলিমকে আলাদা করতে চেয়েছিল, হিন্দুদের সঙ্গে মুসলিমদের একটা বিরাট ঝামেলা বাঁধে, এবং সেই ঝামেলাটাই পরবর্তীকালে 1946-এর আমাদের পার্টিশন, 1947-এর পাকিস্তানের পার্টিশন পর্যন্ত গিয়ে থেমেছিল। যাই হোক, তো এই হচ্ছে ওই সময়কার ঘটনা। 1909 সালে মরলেমেন্টো রিফর্ম বললাম, মরলেমেন্টো রিফর্ম ছিল আরেকটা ক্যারেক্টারিস্টিক। কেমন? মরলেমেন্টো রিফর্মে কিচ্ছু হয়নি, কোনো রকমের কোনো সংস্কার হয়নি। তারা আমাদের এখান থেকে মডারেটসরা অনেক রকমের দাবি নিয়ে গেছিল, কিন্তু একটা দাবিও মানা হয়নি, কারণ প্রভিন্সিয়াল মানে অ্যাকচুয়ালি দাবি ছিল যে মরলেমেন্টো রিফর্ম আমি আলাদা করে পড়াবো, আমি শুধুমাত্র ফ্লোটা আমি আজকে করছি, যে ফ্লোতে আমাদের চলছে রিভিশনটা, সেই হিস্ট্রিটা, সেই ফ্লোতে আমি যাচ্ছি, যে এরপরে কি ঘটনা ঘটেছিল মরলেমেন্টো, তারপরে তোমার এরপরে যে আরো চেমসফোর্ড রিফর্মস আছে, যে অ্যাক্টস গুলো আছে, সেই অ্যাক্টস গুলো আমি আলাদা প্রত্যেকটা আলাদা করে পড়াবো, ঠিক আছে? তো শুধু এটুকু জেনে রাখো, 1909 খ্রিস্টাব্দে মরলেমেন্টো রিফর্মস এসেছিল, এবং মরলেমেন্টো রিফর্মসে তেমন কোনো সুবিধা কংগ্রেসরা করতে পারেনি, তার ফলে সেখানে আরো এক্সট্রিমিস্টরা সেখানে কিন্তু আরো খেপে যায়, এবং এদের আগুন আরো জ্বলে ওঠে 1912 খ্রিস্টাব্দে। সেই আগুন 1912 খ্রিস্টাব্দে কি হয়? 1912 খ্রিস্টাব্দে দিল্লি কনস্পিরেসি কেস। দিল্লি কনস্পিরেসি কি হয়? হার্ডিঞ্জ, ওই সময়কার ভাইসরয় হার্ডিঞ্জের উপর, হার্ডিঞ্জ হাতির উপর চড়ে দিল্লিতে একটা সমাবেশ হয়, তাতে তিনি হাতির উপর চড়ে দিল্লি ঘোরার একটা পরিকল্পনা করেন, এবং সেখানে বোম মারার পরিকল্পনা করে রাসবিহারী বোস, শচীন্দ্রনাথ সান্যাল, আর কে? বসন্ত বিশ্বাস, আমির চাঁদ এবং অবধ বিহারী, এরা সবাই ছিল, এবং প্রত্যেককে অ্যারেস্ট করা হয়। শুধুমাত্র রাসবিহারী বোস এবং শচীন্দ্রনাথ সান্যাল দুইজন পালিয়ে যায়, এবং পালিয়ে গিয়ে এনাকে, রাসবিহারী বোসকে আমরা আবার পাবো। কোথায় পাবো রাসবিহারী বোসকে? আমরা আবার পাবো আইএন এর সময়, নেতাজি সুভাষচন্দ্র বসুর আইএনএ যখন গঠন হয়েছিল, তখন তিনি কিন্তু প্রথম আইএন এর গঠনের মধ্যে একজন রূপকার ছিলেন, তিনি রাসবিহারী বোস। তিনি 1915 খ্রিস্টাব্দে তিনি দেশ থেকে পালিয়ে কিন্তু জাপানে চলে যান। কিন্তু 1912 খ্রিস্টাব্দে দিল্লি কনস্পিরেসি কেসের অন্যতম নায়ক ছিল রাসবিহারী বোস। যদিও হার্ডিঞ্জের ওই সময় কিছু হয়নি, বোম মেরে মারা হয়েছিল, কিন্তু তার অল্প স্বল্প ক্ষতিগ্রস্ত হয়েছিল, বাট বাকি কিছু হয়নি, মানে জানে মারা যায়নি। এটা হয়েছিল 1912 খ্রিস্টাব্দে। 1912 খ্রিস্টাব্দের পরে আরেকটা কেস, সেটা হচ্ছে, এটাও যুগান্তর পার্টি অ্যারেঞ্জ করেছিল, যুগান্তর পার্টি অ্যারেঞ্জ করেছিল, এবং তার উল্লেখযোগ্য নাম ছিল বাঘা যতীন,
যাকে আমরা বাঘা যতীন বলি বা যতীন্দ্রনাথ মুখার্জি। যতীন্দ্রনাথ মুখার্জি বা বাঘা যতীন, বাংলার বাঘ বলা হয় বাঘা যতীনকে, যতীন্দ্রনাথ মুখার্জি বা বাঘা যতীনকে বাংলার বাঘ বলা হয়। তিনি একটা প্ল্যান করেছিলেন যে যদি আমাদের রেভলিউশনারি বা বিপ্লববাদকে বাড়াতে হয় তাহলে আমাদের বাইরের থেকে অস্ত্রের প্রয়োজন, কারণ আমরা দেশের অস্ত্র তো আমরা পাবো না এবং দেশে অস্ত্র বানানোর সেরকম টেকনিক জানা নেই, সেরকম শিক্ষাগত বা সেরকম কোথা থেকে আমরা জিনিস ব্রিটিশদের কাছ থেকে কিনতে গেলে ব্রিটিশরা তো দেবে না। সুতরাং আমাদেরকে ব্রিটিশদের যারা শত্রু আছে সেই ব্রিটিশদের শত্রুদের কাছ থেকে আমাদের জিনিস কিনতে হবে, এবং কাদের কাছ থেকে কিনেছিল? জার্মানদের কাছ থেকে। এবং সেই ঘটনাটাকে বলা হয় জার্মান প্লট বা জিমারম্যান প্লট। এই জিনিসটা মাথায় রাখবে, এই জিনিসগুলো কিন্তু ইউপিএসসি কিন্তু এইসব জায়গা থেকে কোয়েশ্চেন করে। কি বলা হয়েছিল তাকে? জার্মান প্লট বা জিমারম্যান প্লট। ঘটনাটার নাম দেওয়া হয়েছিল যে জার্মান থেকে অস্ত্র কেনা হবে এবং সেই অস্ত্রের সাহায্যেই ব্রিটিশদের সঙ্গে লড়া হবে। বাট কোনো একজন মানে খোঁচর যদি বলো, কোনো একজন বিশ্বাসঘাতক সে ব্রিটিশদেরকে আগের থেকে খবর দিয়ে দেয় এবং ব্রিটিশরা আগের থেকেই খবর পেয়ে যায় এবং সেইখানে আগের থেকে খবর পেয়ে যাওয়ার পরে বুড়িগঙ্গার তীরে যেখানে অস্ত্র আসার কথা ছিল এবং সেখানে অস্ত্র আসার আগে বাঘাযতীন এবং তার সদল বলে তারা সেখানে প্রস্তুত ছিল যে অস্ত্রগুলো নিয়ে আসবে তারা, সেখানে ব্রিটিশরা অতর্কিতে হামলা করে এবং 1915 খ্রিস্টাব্দে 15 সেপ্টেম্বর বাঘাযতীন সেই যুদ্ধে কিন্তু মারা যায় এবং সেটাকেই বুড়িগঙ্গার তীরের যুদ্ধ বলা হয়। ঠিক আছে, সেই যুদ্ধে কিন্তু বাঘাযতীন নিজের প্রাণ নিজে শহীদ হন। তো 1915 পর্যন্ত 1912 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতীয় রাজনীতিতে এই ধরনের বাংলায় এই ধরনের জিনিস চলছে। এবার যদি আমরা বাংলা থেকে বাইরে কিছুটা যাই, বাংলা থেকে বাইরে গেলে আমরা মহারাষ্ট্রতে যাব, বাংলা থেকে বাইরে আমরা কোথায় যাব? মহারাষ্ট্রে যাব। মহারাষ্ট্রে কি চলছে? মহারাষ্ট্রে কে দায়িত্ব কার? মহারাষ্ট্রের দায়িত্ব কার? মহারাষ্ট্রের দায়িত্ব হচ্ছে বাল গঙ্গাধর তিলক, প্রধান বাল গঙ্গাধর তিলক, বিজি তিলক, বাল গঙ্গাধর তিলক প্রধান। মহারাষ্ট্রের ইয়েকে এগিয়ে নেওয়ার জন্য বাল গঙ্গাধর তিলক ছিলেন প্রধান ব্যক্তিত্ব। তিনি অনেকদিন আগে থেকে বললাম 1894-95 সাল থেকে তিনি সশস্ত্র রাজনীতিতে এবং এক্সট্রিমিস্টদের মধ্যে তিনজন লাল বাল পাল, তিনজনকে বলা হয় না লাল বাল পাল, এই তিনজনের মধ্যে লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল বা পশ্চিম ওয়েস্ট বেঙ্গলের বিপিন চন্দ্র পাল। লালা লাজপত রায় পাঞ্জাবে, তিনি মহারাষ্ট্রের এবং তিনি বাংলা। এই তিনজনকে এক্সট্রিমিজমের সব থেকে প্রধান কারিগর বলা হয় এই তিনজনকে। তো মহারাষ্ট্রে বাল গঙ্গাধর তিলক চালিয়ে যাচ্ছিলেন তার প্রচার চালিয়ে যাচ্ছেন। তিনি সেই সময় কেসারি আর মারাঠা এই দুটো পত্রিকা তিনি প্রকাশ করেন। কেসরি আর মারাঠা নামক দুটো পত্রিকা প্রকাশ করেন এবং সেই কেসরি এবং মারাঠাতে বঙ্গভঙ্গকে নিয়ে প্রচুরভাবে লেখা হয় বা ব্রিটিশদের শোষণ, ব্রিটিশদের দুর্নীতি সমস্ত কিছু উজাড় করে দেওয়া হয় কেসরি এবং মারাঠাতে, এবং তার ফলে বাল গঙ্গাধর তিলককে অ্যারেস্ট করা হয়। তাছাড়া ওই সময় 1904 খ্রিস্টাব্দে মিত্র মেলা যেটা তৈরি হয়েছিল না, 1897 মিত্র মেলা তৈরি করেছিলেন দামোদর সাভারকর। সেই মিত্র মেলায় অভিনব ভারত হিসাবে 1904 খ্রিস্টাব্দে অভিনব ভারত হিসাবে সেটা আত্মপ্রকাশ করে এবং এই অভিনব ভারত আত্মপ্রকাশ করার পরে 1904 খ্রিস্টাব্দে তারা মিস্টার আয়ার্সকে হত্যা করে, নাসিকে হত্যা করে এবং এইভাবে মহারাষ্ট্রেও কিন্তু ঠিক সশস্ত্র রাজনীতি শুরু হয়। এই সশস্ত্র রাজনীতি বাংলা থেকে ছড়িয়ে মহারাষ্ট্রে যাচ্ছে, মহারাষ্ট্র থেকে ছড়িয়ে ওদিকে লালা লাজপত রায় শুরু করছে পাঞ্জাবটা আমরা দেখবো নেক্সট। আজকে লেকচারটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা মহারাষ্ট্রের কিছুটা পার্ট বাকি আছে এবং আমরা দেখবো পাঞ্জাবে কিভাবে আমাদের জাতীয়তাবাদ বিপ্লববাদ ছড়াচ্ছে। তারপরে থেকে শুরু হবে গান্ধিয়ান এরা শুরু হওয়ার আগে বাল গঙ্গাধর তিলক কবে তাকে অ্যারেস্ট করা হচ্ছে, বাল গঙ্গাধর তিলককে অ্যারেস্ট করা হচ্ছে, তারপর সেই অ্যারেস্টের পর তারা কিভাবে আবার কংগ্রেসের সঙ্গে আবার এসে যোগদান করছেন কবে, লালা লাজপত রায় কিভাবে তাদের করছে, অরবিন্দ ঘোষ ঠিক তারপরেই সক্রিয় রাজনীতি থেকে তারা সন্ন্যাস নিয়ে বাইরে চলে যাচ্ছে। এই ধরনের ঘটনাগুলো ভারতের রাজনীতিতে মোটামুটি 1909 সাল থেকে ধরতে পারো 1914 সাল পর্যন্ত, 1914-15 সাল পর্যন্ত তেমন কোনো ঘটনা ঘটেনি। তার কারণ একটাই,
যত সশস্ত্র রাজনীতিবিদ ছিলেন তাদের প্রত্যেককেই হয় কাউকে অ্যারেস্ট করা হচ্ছে, কাউকে বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, অ্যারেস্ট করে কাউকে ডিপোর্ট করা হচ্ছে, কেউ নিজেরা সরে দাঁড়াচ্ছে রাজনীতি থেকে। এইভাবে 1909 থেকে 1915 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু এই একটা ভ্যাকেন্ট পিরিয়ড ছিল। তারপরে যখন গান্ধিয়ান এরা 1915 থেকে আমরা দেখব গান্ধিয়ান এরা যখন শুরু হলো, তারপর থেকে আবার জাতীয়তাবাদ, আবার বিপ্লববাদ, আবার কংগ্রেস, আবার এইভাবে নতুন করে স্বাধীনতা সংগ্রাম শুরু হচ্ছে। তাহলে এইটুকু আজকের দিন পর্যন্ত এইটুকু থাকুক, এরপরে আমরা নেক্সট আলোচনা করবো পরে।